নমস্কার, আমার নাম সায়ন পরিয়া। আমি একটি মিড লেভেল ম্যানেজারিয়াল পোস্টে কর্মরত একটি বেসরকারি সংস্থায়। আমার পড়াশোনা এবং আমার পেশার কারণে আমি আমার দেশে প্রায় ৫টি শহর এবং শহরতলিতে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সময় কাটিয়েছি। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই আমার কোনো না কোনো সময় যাওয়া হয়েছে। দেশের বাইরেও গেছি, নর্মাল ট্রাভেলিংয়ের কারণেই গেছি। সেসব জায়গায় গিয়ে সেসব জায়গার বিভিন্ন লোকজন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছি এবং তাদের সঙ্গে মেশার চেষ্টা করেছি। সবসময়তেই বিভিন্ন, যখন আমি আমার পড়াশোনা শেষ করে যখন জবে জয়েন করেছি, তখন থেকেই আমার সবসময় মনে হয়েছে যে কিভাবে আমি আমার নিজের রাজ্য এবং নিজের রাজ্যের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি। কারণ আমি এখানেই বড় হয়েছি, এখানেই পড়াশোনা করেছি, রাজ্যের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছি সরকারি ইউনিভার্সিটিতে। তাই আমার মনে হয় এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে, বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে অলওয়েজ আমি বাঙালিদের প্রবলেম নিয়ে ভেবেছি, বাঙালিদেরকে নিয়ে ভেবেছি এবং বিভিন্ন জায়গায় ভেবে, বিভিন্ন জিনিসপত্র দেখে একটা জিনিস মাথার মধ্যে আমার সবসময়তেই মনে হয়েছে যে অন্যান্য সমস্ত জায়গায়, মানে আমি অ্যাটলিস্ট যে যে জায়গাগুলো গেছি বা যে যে জায়গায় লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছি, সেখানে জেনারেল পাবলিক তারা কিন্তু মোস্টলি চেয়ারফুল। তারা নর্মালি খুব এনার্জেটিক, অ্যাটলিস্ট তারা দেখায় সেটা, এবং তারা সেটা নিজেদের সামনাসামনি কথা বলার সময়তেও দেখায় এবং সোশ্যাল মিডিয়াতেও দেখায়। অন দ্য আদার হ্যান্ড, আমি আমার নিজের আহ, রাজ্যের বিভিন্ন লোকজনকে দেখেছি, সোশ্যাল মিডিয়াতেই মোস্টলি দেখেছি এবং সামনাসামনিও দেখেছি। তাদের মধ্যে ডিপ্রেশন, মানে বাঙালিদের মধ্যে বিশেষত বাঙালি যারা ইউথ, যারা যুবক এবং যুবতী, তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং দুঃখ নিয়ে একটা সারাক্ষণ চিন্তা ভাবনা করা, স্যাড সং শোনা, এই ব্যাপারগুলোকে নিয়ে একটা রোমান্টিসিজম, এই ব্যাপারটা প্রচণ্ড বেশি। এবং আমার পার্সোনালি মনে হয়েছে যে এই প্রত্যেকের জীবনেই আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আমার নিজের জীবনেও একসময় আপস অ্যান্ড ডাউনস ছিল। আমি নিজেও একটা সময় একটু মানসিক চাপে ছিলাম, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বিভিন্ন প্রফেশনাল এবং পার্সোনাল কারণে, মোস্টলি কোভিডের পরপর সময়টাতেই। সেই সময়টাতে বিভিন্ন জায়গায় আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি, লাইক মেডিটেশন করেছি, বিভিন্ন কাউন্সেলিং সেশন অ্যাটেন্ড করেছি, বিভিন্ন বই পড়েছি, এবং আমার নিজের জীবনবোধও অনেকটা চেঞ্জ হয়েছে আমার সেই ক্রাইসিসের সময়টা থেকেই অ্যাকচুয়ালি। সেই সব জিনিসপত্র দেখে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করে আমি যেটা নিজে বুঝতে পেরেছি যে এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, 90 to 95% কেস কিন্তু সলভ করা যায় আমাদের সামনে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু সলভ করা যায়। আমাদের সলিউশনটা আমাদের কিন্তু চোখের সামনেই থাকে, কিন্তু অনেক সময়তেই আমরা সেই সলিউশনটা দেখতে পাই না। তো এই ইউটিউব চ্যানেল করার পেছনে আমার এক্সপেকটেশন এটাই যে যদি কিছুটা হেল্প আমার বাঙালি ভাই বোন বা কাকু কাকিমা জেঠু জেঠিমাদেরকে হেল্প করতে পারি আমার লিমিটেড নলেজ দিয়ে, যে কিভাবে আপনারা একটু সুখী থাকতে পারবেন, কিভাবে আপনারা সবাই বা তোমরা সবাই এই দুঃখবাদিতা বা ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে খুব সহজে বাইরে বেরিয়ে এসে নিজের জীবনে কিছু উন্নতি করতে পারবে। আম, এইখানে অনেকে বলতে পারেন যে ক্লিনিক্যাল ডিপ্রেশন তো অনেক সময়তেই মেডিকেশনের তার প্রয়োজন হয়, সেটা ঠিকই। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন, টোটাল ডিপ্রেশন কেসের হয়তো মেবি 5% কি খুব বেশি হলে 10%। বেশিরভাগ কেস কিন্তু হয়তো জাস্ট লাইফস্টাইল প্রবলেম, সেটা হয়তো কোনো ক্লিনিক্যাল ব্যাপারই নয়। এবং 2 নম্বর ব্যাপার হচ্ছে যে হয়তো এটা ঠিকই যে অনেক কাউন্সিলর থাকেন, মানে যাদের কাছে আপনি গিয়ে কাউন্সেলিং সেশন অ্যাটেন্ড করতে পারেন, বা বিভিন্ন সময় আপনি বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারেন। কিন্তু জেনারেলি সেটা নিয়ে একটা সোশ্যাল ট্যাবু এখনো আমাদের মধ্যে রয়ে গেছে, যেটা হয়তো ঠিক নয়। কিন্তু বাস্তব বাস্তব এটাই, যেটা সেটা রয়ে গেছে এবং বহু লোক সেসব জায়গায় অ্যাটেন্ড করেন না। 2 নম্বর ব্যাপার, তাদের অ্যাভেলেবিলিটি এখনো খুব কম, মানে কলকাতার মতন জায়গা থেকেও আমি বলতে পারি যে খুব লিমিটেড জায়গাতেই কোনো ভালো সাইকোলজিস্ট অ্যাভেলেবেল, এবং তাদের ফি যথেষ্ট বেশি, মানে একটা 1 ঘন্টা বা 45 মিনিট সেশনের জন্য তারা প্রায় 1,500 থেকে 2,000 টাকা চার্জ করেন। সেটা হয়তো অনেকের ক্ষেত্রেই সম্ভব নয়। মানে একটা জাস্ট ডিপ্রেশন হয়েছে বা মন খারাপ বলে আমি একটা কাউন্সেলিং সেশন অ্যাটেন্ড করব, এবং একটা সেশন অ্যাটেন্ড করলেও হবে না, আপনাকে প্রায় মাল্টিপল সেশন আপনাকে অ্যাটেন্ড করতে হবে, প্রায় 10 থেকে 15 হাজার টাকার আপনার সেখানে ধাক্কা। তো সেইটা অনেকেই নিতে পারেন না, বা এবং সোশ্যাল ট্যাবুর ব্যাপারটি তো রয়েইছে। তো সেই কারণেই আমি আমার এই ইউটিউব চ্যানেলটি স্টার্ট করেছি,
যদি আপনাদের কিছুটা আমি হেল্প করতে পারি। তো যাই হোক, ডিরেক্টলি আমরা টপিকে চলে আসি এবারে। তো এই ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মেন্টাল হেলথ ইস্যুস এসব নিয়ে কথা বলতে গেলে সবার আগে যেটা জানা দরকার যে কেন এখান থেকে বেরিয়ে আসতে হবে। মানে আমি যেটা চারপাশে দেখেছি ফেসবুকে বা বিভিন্ন কনফেশন পেজে, যে লোকজন বিভিন্ন ব্যাপারে খুব খারাপ রয়েছে এবং অনেকে ওপেনলি সেটা খুব ফ্লন্ট করেন যে মানে আমি এই ব্যাপারে খুব খারাপ আছি, এবং এটা তো দুঃখ পাওয়ার মতনই ব্যাপার। মানে হয়তো ঠিকই, সেটা হয়তো দুঃখ পাওয়ার মতনই ব্যাপার, বা রিসেন্টলি আমাদের রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে অনেকেই হয়তো খুব অ্যাংজাইটিতে রয়েছেন, বা অনেকে মনে করছেন যে নৈরাশ্যবাদ তাদের মধ্যে চলে এসেছে, যে হয়তো কিছুই হবে না। কিন্তু ব্যাপার হচ্ছে লাইফ উইল গো অন। মানে আপনি আপনার লাইফটা আপনাকে কিন্তু নিজেকেই দেখে নিতে হবে, এবং তার জন্য কিন্তু সবসময় আপনি যদি এরকম দুঃখবাদী হয়ে থাকেন, বা আপনি যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে থাকেন, এতে আলটিমেটলি স্ট্রেস হরমোন রিলিজ হবে। স্ট্রেস হরমোন রিলিজ হলে কি হবে, আপনার যা নর্মাল যে এনার্জি, সেই এনার্জি অনেক বেশি পরিমাণ কনজিউম হয়ে যাবে এই ডিপ্রেশনকে ট্যাকেল করার জন্য। আপনি সেই এনার্জি হয়তো কোনো ভালো কাজে লাগাতে পারতেন, সেই এবং সেই ভালো কাজে লাগানোর জন্য কি হতো, আপনার নিজের হয়তো গ্রোথ হতো, আপনার এবং সেই কারণে সামগ্রিকভাবে আমাদের রাজ্যেও অনেক গ্রোথ কিন্তু হতো, যেটা কিন্তু হলো না, জাস্ট বিকজ আপনি কোনো একটি কারণে হয়তো খুব অসুখী হয়ে রয়েছেন। এবং আমি পার্টিকুলারলি কনসার্ন এই ব্যাপারটা বেঙ্গলে আমার পার্সোনালি মনে হয়েছে অনেক বেশি। সেই কারণেই আমার এই চ্যানেলের অবতারণা করা। তো লাইফে হয়তো আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের জীবনেই রয়েছে, কেউই সুখী নয়। এবং কিন্তু সেই জায়গা থেকেই মানে সবাই তো আর জন্ম থেকেই সুখী হয়ে সব সময় জন্মায় না, সবাই সোনার চামচ মুখে দিয়েও জন্মায় না। ইনফ্যাক্ট সোনার চামচ মুখে দিয়েও যারা জন্মায় তাদেরকেও সবসময় কিন্তু সুখী বলা যায় না। কিন্তু প্রত্যেকে কিন্তু সেই জায়গা থেকে ফাইট করছে। মানে আমি বলছি পুরো দেশ বা পুরো পৃথিবীর লোকজনই কিন্তু জীবনে প্রচন্ড চাপ নিয়ে জন্মায়, এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা ফাইট করছে এবং ফাইট করছে, এবং তারা কিন্তু চেয়ারফুলি সেই ফাইটটা করছে। তো এই জীবনটা একটা অ্যাকচুয়ালি একটা রোলার রোলার কোস্টার রাইডের মতন, যে যেই রাইডটা আপনাকে কিন্তু প্রচন্ড অ্যাডভেঞ্চারাস, এবং ইউ হ্যাভ টু এনজয় ইট। মানে এটাই কিন্তু জীবন। মানে আপনি যদি সেই এনজয়টা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সবসময়তে একটা অ্যাংজাইটি থাকবে যে মানে এই একটা রোলার রোলার কোস্টার রাইডে কি হয়, এই নিচে নেমে গেলেন, এই উপরে উঠে গেলেন, এই আবার নিচে নেমে গেলেন। সবসময় আপনি এবং এটা এটা যতদিন না আপনি মারা যাচ্ছেন, মানে আমরা যতদিন আমরা বেঁচে আছি, আমাদের পুরো জীবনটাই কিন্তু আমাদের মানে এইটাকে নিয়ে চলতে হবে। তো লেটস অ্যাকসেপ্ট ইট। এবং অ্যাকসেপ্ট করলে কি হবে, আপনারা এই মেন্টাল হেলথ ইস্যু থেকে মুক্তি পাবেন। ইউ উইল বি মোর হ্যাপি, ইউ উইল বি মোর চেয়ারফুল, ইভেন উইথাউট হ্যাভিং এনি মেটেরিয়াল সাব ইনক্রিমেন্ট। মানে আপনার ধরুন কিছুই স্যালারি বাড়লো না, আপনি ধরুন যেই জায়গাতে মেটেরিয়ালিস্টিক্যালি আছেন এখনো সেই জায়গাতেই রয়েছেন, স্টিল আপনি অনেক বেশি হ্যাপি। তাতে কি হবে, আপনার নিজের আপনি যে প্রবলেমগুলো বাইরে দেখতে পাচ্ছেন, কে বলতে পারে আপনার কাছ থেকে হয়তো কোনো একটা সলিউশন হয়তো বেরিয়ে এলো, আপনি হয়তো কোনো একটা ইনোভেটিভ সলিউশন হয়তো দিলেন, যেই ইনোভেটিভ সলিউশন থেকে আজকে সোশ্যাল কোনো একটা বড় প্রবলেম হয়তো সলভ করা গেল, হতেই তো পারে। তার জন্য আপনাকে ফার্স্টে নিজেকে চেয়ারফুল হতে হবে, নিজেকে ফার্স্টে অপটিমিস্টিক হতে হবে। আপনি যদি তা না করেন, তাহলে আপনি ধরুন প্রচুর পড়াশোনা করেছেন, আপনি হয়তো জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু আপনি খুব ডিপ্রেসড, আপনি সবসময় আপনার মেজাজটা ঠিক থাকে না, আপনি অল্পেতেই রেগে যান। তো এটা কিন্তু সব থেকে বেশি সাফার আপনি নিজেই করছেন। মানে আপনি হয়তো ভাবছেন যে মানে আমি লোকজনকে বলছি, লোকজনকে মানে যে হয়তো কোনো খারাপ কাজ করেছে তাকে দুটো কথা শুনিয়ে দিলাম, সে হয়তো খারাপ ভাবলো ঠিকই, সব থেকে বেশি কিন্তু সাফার আপনি করছেন, কারণ আপনার মনের মধ্যে কন্টিনিউয়াসলি ওই ব্যাপারটা হন্ট করবে যে আপনি একটা জোরে কথা বলেছেন, বা আপনি এই যে উত্তেজনা যেটা আপনি ক্রিয়েট করলেন, সেই উত্তেজনাটা কিন্তু আপনার মনের মধ্যে থেকে যাবে, সেটা কিন্তু রিলিজ হলো না, এবং তাতে কিন্তু লং টার্মে আপনারই ক্ষতি হবে। সেই কারণে ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা সম্ভব ততই ভালো। সেই কারণে ওকে, নেক্সট স্টেপে আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে ডিপ্রেশন কেন হয়। তার অনেকগুলো রিজন রয়েছে। সব থেকে কমন যেটা রিজন, যেটা আমি বলতে পারি বেশিরভাগ লোকজনের ক্ষেত্রে, যে আমরা অন্য যেটাকে সোজা কথায় একটু খারাপ ভাষাতেও বলতে পারেন, যে সেটাকে বলা হচ্ছে পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা মানে হচ্ছে আপনি অন্য একজনকে দেখলেন, এবং অন্য একজনকে দেখার পরে আপনি ভাবলেন যে সে খুব ভালো রয়েছে, কিন্তু আপনি ভালো নেই, এবং আপনি সেই কারণে হঠাৎ করে খুব ডিপ্রেসড হয়ে এবং মন খারাপ হয়ে গেল, এবং আপনি কন্টিনিউয়াসলি, তার আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল, আপনি কন্টিনিউয়াস তার স্ট্যাটাস বারবার দেখছেন, কারণ আপনার একটা অ্যাট্রাকশন হচ্ছে যে মানে সে কি কতটা ভালো করলো একবার দেখি, বা আপনি নিজে কতটা খারাপ আছেন সেটা দেখার একটা আর্জ আপনার মধ্যে হচ্ছে, বিকজ আপনার মধ্যে অলরেডি একটা
অ্যাংজাইটির প্রবণতা রয়েছে। তো সেটা একটা কারণ, বড় কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ইনএবিলিটি টু হ্যান্ডেল ফেলিওর। 3 নম্বর কারণ হচ্ছে আপনার নট বিইং ইন দ্য প্রেজেন্ট, মানে প্রেজেন্টে না থাকা, সবসময় পরে কি হবে সেটা ডিজায়ার করা বা কন্টিনিউয়াসলি প্ল্যান করে যাওয়া লাইফটাকে এনজয় না করে কন্টিনিউয়াস প্ল্যান করে যাওয়া, মৃত্যু পর্যন্ত প্ল্যান করে যাওয়া। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা কারণ হচ্ছে যে নৈরাশ্যবাদ, যে জীবনে কিছুই হবে না, যাই করে নিই না কেন আমার কিছুই হওয়ার নেই। এরকম বিভিন্ন কারণ রয়েছে, প্রতিটা কারণ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা প্রথম কারণটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে পরশ্রী কাতরতা। এই পরশ্রী কাতরতা ব্যাপারটা খুব কমন আজকের দিনে। কারণ আজকে একটা শো বিজনেস চারপাশে চলছে, সবাই আমরা আমাদের ভালো মোমেন্টগুলো আমরা ফেসবুকে আপলোড করি, ইনস্টাগ্রামে আপলোড করি লাইক পাওয়ার জন্য। এবং ন্যাচারালি আমরা কিন্তু আমাদের খারাপ জিনিসগুলো কখনোই আপলোড করি না। খুব কম সময়তে আমরা সেটাকে সাহিত্যের আকারে হয়তো কিছু লিখলাম বা একটা কোনো দুঃখের গান শেয়ার করলাম, দ্যাটস ইট। কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে আমি হয়তো কোথাও বেড়াতে গেছি, সেই বেড়াতে যাওয়ার ছবিটা আমি আপলোড করছি, কিন্তু আমার বেড়াতে যাওয়াটাকে ফান্ড করার জন্য আমাকে যে রোজগার করতে হচ্ছে, আমি কতটা অফিসের মধ্যে কি চাপে রয়েছে সেটা নিয়ে আমি হয়তো কিছু ফেসবুকে বলছি না। ন্যাচারালি আমার স্ট্যাটাসটি যারা দেখছে, তারা কিন্তু আমার সেই অন্ধকার দিকটি নিয়ে অ্যাওয়্যার নয়, তারা শুধু আমার বেড়াতে যাওয়ার দিকটি নিয়ে অ্যাওয়্যার। এবং সেখান থেকে তারা পরশ্রী কাতর হয়ে যাচ্ছে এবং তারা রিপ্রেসড হয়ে যাচ্ছে। এবং লাইকওয়াইজ ফর মি অলসো, মানে আমি এটা সবার জন্যই বলছি। তো আমরা সেই কেস স্টাডিটিকে নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে, ধরুন একটা, যে কোনো ক্ষেত্রেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি, ধরুন আপনি আজকে নিজের চেষ্টায় একটি চাকরি পেয়েছেন, চাকরি পাওয়ার পরে আপনি একটা বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনি গোয়াতে নিজের টাকাতে হানিমুন করতে গেছেন, খুব সুন্দরভাবে আপনি হানিমুন করেছেন, মানে ঘুরেছেন গোয়াতে। ঘোরার পরে আপনি সেই ছবি ইনস্টাগ্রামে বা ফেসবুকে দিয়েছেন। এবারে ফেসবুকটা খুলে চেক করার সময় আপনি দেখলেন যে আপনার ক্লাসে একটি লাস্ট বেঞ্চে একটি ছেলে বসতো, যে খুব একটা পড়াশোনায় ভালো ছিল না। হঠাৎ দেখলেন যে সে হয়তো আপনার ফেসবুকের ফ্রেন্ডই ছিল, কিন্তু 10 বছর পরে অলমোস্ট তার সঙ্গে আপনার রিকানেকশন হয়েছে। তো দেখলেন সেও হানিমুনে গেছে, কিন্তু সে গেছে হচ্ছে ইউরোপ। তখন আমার মনে হলো যে আরে, এ তো অত বেশি ভালো পড়াশোনা করতো না, মানে লাস্ট বেঞ্চে বসে থাকতো। তো আপনি আজকে গোয়া যেতে গেলে গিয়ে আপনার এত টাকা খরচা হয়ে গেল, আর সে ভাবে ইউরোপ চলে গেল, সেখান থেকে আপনার একটা মন খারাপ লাগলো। এটা কি পরশ্রী কাতরতা বলে? এবং আস্তে আস্তে আপনি হয়তো দেখলেন সে নতুন একটা গাড়ি কিনেছে, বা সে হয়তো তার ফ্ল্যাটের ছবি দিয়েছে, বা হোয়াট এভার, যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস আপনি হয়তো তার দেখলেন। দেখতে দেখতে আপনি হয়তো আস্তে আস্তে আপনার মনের মধ্যে একটা সেটা ছাপ ফেলতে শুরু করলো। সেটা হচ্ছে ডিপ্রেশনের প্রথম পয়েন্ট, মানে আপনার প্রথম স্টেজ আর কি বলতে পারেন। যে কন্টিনিউয়াস একটা মরস হয়ে থাকা, কন্টিনিউয়াসলি একটা খারাপ চিন্তা করা, আমি কি তাহলে জীবনে কিছু করলাম না, আজ থেকে 10 বছর আগে আমি তাহলে কি ওই রকম একটা ডিগ্রি করলে ভালো হতো, তাহলে কি, বা আমি কি ঠিক করে পড়াশোনাটা করতে পারিনি। তো এইসব ক্ষেত্রে আপনি হয়তো, যেটা এই ব্যাপারটা হয়তো প্রত্যেকেই করে থাকে। তো এক্ষেত্রে 4-5টা অ্যাসপেক্ট রয়েছে, সেই অ্যাসপেক্টগুলো হয়তো আপনি কি ভেবে দেখেছেন, সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? সেই অ্যাসপেক্টগুলি হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাস, 1 নম্বর অ্যাসপেক্ট। আপনি কোন ফ্যামিলিতে জন্মেছেন এবং আপনার ওই বন্ধুটি কোন ফ্যামিলিতে জন্মেছে, সেই দুটোর পেছনে কিন্তু আপনার কোনো হাত নেই। মানে আজকে আপনি কোথায় জন্মাবো, তার পেছনে আপনার কি সত্যিই কোনো হাত আছে? অ্যাকচুয়ালি কিন্তু নেই। কিন্তু সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি একটি শিক্ষক ফ্যামিলিতে জন্মালে আপনি যেভাবে বড় হবেন, আপনি একটি ব্যবসায়িক ফ্যামিলিতে জন্মালে আপনি কিন্তু সেভাবে বড় হবেন না। রাদার দেন আপনি যদি একটি ডাক্তারের ফ্যামিলিতে জন্মান, আপনি কিন্তু সম্পূর্ণ অন্যরকম ভাবে বড় হবেন। সো ন্যাচারালি তার সঙ্গে 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 চলে আসে সোশ্যাল স্ট্যাটাস, যে আপনার সঙ্গে আপনার রিলেটিভদের কিরকম সম্পর্ক, আপনার বন্ধু বান্ধবদের কিরকম সম্পর্ক। এই পুরো ব্যাপারটাতেও কিন্তু আপনার অ্যাজ সাচ খুব বেশি কন্ট্রোল নেই, ম্যাক্সিমাম 5 থেকে 10% আপনার কন্ট্রোল রয়েছে। বাকি 90% কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে, যে আপনার সঙ্গে আপনার রিলেটিভের কিরকম সম্পর্ক হবে বা আপনার বাইরে, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে আপনার ফ্যামিলি স্ট্যাটাসের ওপর। আপনি কোন জায়গায় আছেন তার উপরে ডিপেন্ড করছে, সেই জায়গাটার উপর ডিপেন্ড করছে। ধরুন আপনার রিলেটিভরা অনেক দূরে থাকে আপনার থেকে, সো ন্যাচারালি আপনার তাদের সঙ্গে ডিস্টেন্স তৈরি হবেই। সেটা, সেই ব্যাপারটা কি আপনার সঙ্গে আপনার বন্ধুর একই রকম ছিল? হয়তো ছিল না, বা আপনি ওটা চেক করেই দেখেননি। 3 নম্বর আপনার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, ইকোনমিক স্ট্যাটাস। আপনি যে ফ্যামিলিতে জন্মেছেন, সেই ফ্যামিলিতে আপনার কিরকম আর্থিক সচ্ছলতা ছিল। আর্থিক সচ্ছলতা কি ওই ছেলেটির মতনই ছিল? আপনি কি সেটা কি 100% সিওরিটি দিয়ে বলতে পারবেন? সেটা কি আপনি দেখেছেন? যদি একদম মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন একই রকম হয়তো ছিল না। কারণ প্রত্যেকের ইকোনমিক স্ট্যাটাস ডিফারেন্ট। 10 কোটির মতন লোক
আজকে ট্যাক্স দেন এবং তাদের ইনকাম 2.5 লাখ টাকা পার মান্থ, পার ইয়ার তাদের ইনকাম 2.5 লাখ টাকার বেশি, যারা ট্যাক্স দেন। সুতরাং আজকে যারা আমার ইউটিউব ভিডিও দেখতে, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মাসে 20,000 টাকার বেশি তাদের ফ্যামিলি ইনকাম। সুতরাং আপনি এটুকু বলতে পারেন যে আপনি আহ, দেশের 90% লোকের থেকে আপনি কিন্তু ভালোভাবে আজকে কিন্তু আছেন। কিন্তু এবারে হতে পারে আপনার বন্ধুটি কোন ইকোনমিক স্ট্যাটাসে রয়েছে, সেটা কি আপনি খোঁজ নিয়েছেন, আপনার সঙ্গে তার কতটা ডিফারেন্স, এই ব্যাপারটা আপনাকে ফার্স্টে না জানলে আপনি তো কখনোই পুরোপুরি কম্পারিজনে আসতে পারবেন না। 4 নম্বর ব্যাপারটা হচ্ছে যে আপনার জীবনে যা যা ঘটনা ঘটেছে, আপনার বন্ধুটির জীবনেও কি একই রকম ঘটনা ঘটেছে? কারণ প্রত্যেকটা ঘটনা থেকে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সেস হয়। সেই এক্সপিরিয়েন্সেস থেকে কিন্তু আপনার জীবন এগিয়ে যায় এবং সেই এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আপনার জীবনের পাথেও, এবং আপনি সেখান থেকে কিন্তু নতুন একটা আপনার কিন্তু ডিসিশন মেকিং কিন্তু শুরু হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেন্টাল ইনক্লিনেশন, মানে আপনি একটা ব্যাপারকে যেভাবে দেখেন, আপনার মানসিক স্থিতি যেরকম, আপনার বন্ধুর মানসিক ব্যাপারটাও কি সেরকম। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। প্লাস আপনি যেরকম ভাবে আপনার বন্ধুকে দেখছেন, যে সে এই কাজটা করছে, সে বাইরে ঘুরতে যাচ্ছে, আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিরকম? হয়তো এমনও হতে পারে সে হয়তো বাইরে কাজ করছে, তার হয়তো উম, আহ, উম, তাকে হয়তো অনেক বেশিক্ষণ অফিসে কাজ করতে হয় এবং সে হয়তো ঘরে আসতে পারে না বলে সে হয়তো প্রচন্ড ডিপ্রেসড। সে হয়তো মনে মনে আপনার মতন একটি লাইফ চায় এবং আপনি হয়তো মনে মনে তার মতন একটি লাইফ চাইছেন, এবং আলটিমেটলি ব্যাপারটা কিন্তু একদমই মানে ফ্রুটলেস একটি ব্যাপার। কারণ আপনি তার মতন লাইফ চাইছেন এবং সে আপনার মতন একটি লাইফ চাইছে। এর থেকে এটা এটা কি বেটার না? মানে আপনি যে লাইফ নিজে যা যা অ্যাচিভ করেছেন, সেই অ্যাচিভমেন্টটা নিয়ে সুখী থাকা এবং তার উপরে বিল্ড আপ করা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, সেই ছেলেটির ক্ষেত্রেও প্রযোজ্য। তো সবকিছু এখান থেকে যেটা বোঝা যায় যে আপনার জীবনে কিন্তু বেশিরভাগ জিনিসই আপনার হাতে কিন্তু ছিল না, কিন্তু সেই আনকন্ট্রোল একটা জীবন থেকেও আপনি এত সাকসেসফুল হয়েছেন, আপনি একটা নিজে চাকরি করছেন, সেই চাকরি করে আপনি বিয়ে করেছেন ইন্ডিপেন্ডেন্টলি, আপনি হানিমুনে গেছেন। সো ইউ শুড বি হ্যাপি অ্যাবাউট ইট। এরকম অনেক আপনি হয়তো একটু ভাবলেই দেখবেন জীবনে এরকম অনেক কিছুই আপনি করেছেন, যেইগুলো অনেক প্রতিকূলতাকে পেরিয়ে এসে আপনি হয়তো এই কাজটা করেছেন, এবং ইউ নিড টু বি হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু আপনি কখনো এগুলো ভেবেই দেখেননি যে আপনার জীবনের এই ভালো দিকগুলো সম্পর্কে আপনি হয়তো কখনোই ভেবে দেখেননি, আপনি হয়তো সবসময়তেই ভেবেছেন যে আপনি কতটা খারাপ আছেন। অ্যাটলিস্ট এই ক্ষেত্রে আপনি তো তাই করছেন। তো একটা ছোট এক্সারসাইজ দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। এরপর থেকে আজকে যখন আপনি রাত্রেবেলায় ঘুমোতে যাবেন, পরের দিন সকালবেলা যখন উঠবেন, ওঠার পরে আপনার জীবনের যে কোনো ঘটনা, যে কোনো একটি ঘটনা যেটা ভালো ঘটনাকে মনে করবেন, এবং সেই ভালো ঘটনা ঘটার জন্য কাউকে একটি ধন্যবাদ জানাবেন একদম পুরো মন থেকে। 5 মিনিট তাকে একটু চোখ বন্ধ করে ধন্যবাদ জানাবেন, এবং কোনো একটি ভালো ঘটনা যার জন্য আজকে হয়েছে, এবং সেই ঘটনাটা নিজের মনের মধ্যে এক্সপিরিয়েন্স করবেন। এইটুকুই, 5 মিনিট একটা কাজ করবেন। তারপরে আপনি নিজের মতন আবার জীবন যেরকম চালান সেরকম চালাবেন। এইটা করে আপনি দেখুন আপনার কিরকম লাগে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার কিরকম লাগলো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হবে।